বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রোনাউন নিয়ে। এর পূর্বের ক্লাসটিতে আমরা নাউন নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটি দেখে নেই তারা একটু দয়া করে দেখে আসবেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। প্রথমে আমরা প্রোনাউনের সংজ্ঞা দেখব। যে আমরা জানি যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে এবার দেখব। তো সালমা লুকস ফাইন, এই সেন্টেন্সে সালমা হচ্ছে একটা নাউন। এই সালমার পরিবর্তে নেক্সট সেন্টেন্সে আমরা লিখছি কি শি হবে প্রোনাউন। তাহলে সালমা এটা নাউন, এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত করলাম আমরা অল্টারনেটিভ ওয়ার্ড, সেটি হচ্ছে কি প্রোনাউন। ঠিক একইভাবে নাউন ফ্রেজের পরিবর্তেও যে ওয়ার্ড বা শব্দ আমরা ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলে অভিহিত করতে পারি। এখানে দেখেন ড্রিঙ্কিং টি, এই বাক্যে এটি সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ নাউন হিসেবে কাজ করছে, নাউন ফ্রেজ হিসেবে কাজ করেছে। তো নাউন ফ্রেজ হিসেবে এখানে ড্রিঙ্কিং টি ব্যবহৃত হয়েছে, আর এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি, অর্থাৎ ড্রিঙ্কিং টিকে পরবর্তী সেন্টেন্সে ইট বলে সম্বোধন করা হয়েছে। অতএব ইট হবে এখানে কি প্রোনাউন। যাই হোক, এবার আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়েছে: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, ইন্টারোগেটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। আপনাদের মুখস্থর সুবিধার্থে আমি দেখেন পি কে শুরুতে দিয়েছি, তারপর ডিডি, তারপর আই, তারপর আর আর, এভাবে দিয়েছি। তো যাই হোক, এবার আমরা চেনার উপায় দেখি যে পার্সোনাল প্রোনাউন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হবে তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। উদাহরণস্বরূপ আই, উই, হি, শি, ইটস, দে, দেম, দেয়ার, এটসেট্রা। আমরা পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে একটু পরে বিস্তারিত আলোচনা করব এবং সেন্টেন্সে এদের প্রয়োগ বিধি দেখব। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বাক্যে ব্যবহৃত নির্দেশিত কোনো নাউনের পরিবর্তে বসে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। উদাহরণ দিস, দ্যাট, দিস, দোস, সাস। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝাবে। ইটস, এইদার, নেইদার, এগুলো দিয়ে আমরা বুঝবো একটু পরে এক্সাম্পল সহকারে। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টতা বোঝাবে, নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট করে বোঝাবে, যে এনি, সাম, নোবডি, মেনি, ফিউ, আদার্স, এটসেট্রা। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে বসে। আমরা জানি ইন্টারোগেটিভ শব্দগুলো বাক্যের শুরুতে সাধারণত বসে, প্রশ্ন সূচিত করে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে রয়েছে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, এই 5টি। রিলেটিভ প্রোনাউন এগুলো 2টি ক্লোজকে যুক্ত করে। আপনারা যদি ক্লোজ বিষয়টি না বোঝেন তাহলে টেনশনের কিছু নেই। আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি ক্লোজ, ফ্রেজ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেহেতু এগুলো প্রারম্ভিক ক্লাস, শুরুর দিকের ক্লাস। অতএব এখন এগুলো আলোচনা না করাই শ্রেয়। দেখেন রিলেটিভ প্রোনাউন যেগুলো, এই যে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এই পর্যন্ত দেখেন এই 5টা কিন্তু সেম। তারপরে এক্সট্রা ভাবে হোয়াট, হোয়াট এভার, হুইচ এভার, হু এভার, এগুলো থাকবে রিলেটিভ প্রোনাউনে। তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে সেলফ বা সেলফ যুক্ত থাকবে। এই যে সেলফ বা কি থাকবে, সেলফ যুক্ত প্রোনাউনগুলো হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করবে। সেই জন্য আমি বলছি যে সাবজেক্ট ইকুয়াল অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করবে। যেমন হি কিল্ড হিমসেলফ, এরকম। তো অর্থাৎ সাবজেক্ট অবজেক্টের শেষে কি যুক্ত থাকবে, সেলফ বা সেলফ যুক্ত থাকবে, এবং একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তাহলে সেটা হয়ে যাবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে নেব একটু পরে। এই যে দেখেন উদাহরণস্বরূপ আমি এখানে কি দিচ্ছি, সেলফ, এই যে মাই সেলফ, এখানে মাই হচ্ছে সিঙ্গুলার, আই থেকে মাইয়ের উৎপত্তি, মাই সিঙ্গুলার হওয়ার কারণে এখানে সেলফ যুক্ত হয়েছে, SELF, সেলফ। আর এই যে দেখেন আওয়ার সেলফস, এখানে সেলফস যুক্ত হয়েছে, VES হয়েছে, কারণ এটা প্লুরাল। আওয়ার থেকে উই থেকে আওয়ারের উৎপত্তি, উই যেহেতু প্লুরাল, এই যে আওয়ারের শেষে কি হয়েছে, সেলফ যুক্ত হয়েছে, প্লুরাল হয়েছে। রেসিপ্রোকাল প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাবে। দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ইচ আদার ব্যবহার করব, আর অধিকের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ওয়ান আনাদার ব্যবহার করব। অর্থাৎ 2 এর অধিক যদি বোঝায় তাহলে ওয়ান আনাদার ব্যবহার করব। এবার আমরা এই 8 প্রকার প্রোনাউন কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন শেষ করলাম। এবার আমরা প্রোনাউনগুলোকে এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব।
আমরা যদি প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে রূপা ইজ আ ট্যালেন্টেড আর্টিস্ট। এখানে রূপা হচ্ছে কি নাউন। নেক্সট সেন্টেন্সে রূপার পরিবর্তে আমরা এখানে শি ব্যবহার করেছি, শি হ্যাজ প্রিন্টেড মেনি পোর্ট্রেটস। সো শি হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। আর শি কোন প্রোনাউন বলেন তো? পার্সোনাল প্রোনাউন, কারণ আমরা পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশনে তাই লিখেছি। এবার দেখেন দ্য পপুলারিটি অফ দ্য স্কেলস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য পেডিশিপ। এই যে এখানে দ্যাট ব্যবহৃত হয়েছে, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে দেখলাম দিস, দ্যাট, দিস, দোজ, সাস, এগুলো হচ্ছে কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে আমরা দ্যাট দেখতে পাচ্ছি। আরও একটা আমরা বিষয় লক্ষ্য করছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত পূর্বে ব্যবহৃত কোনো নাউনকে নির্দেশ করে, ওই নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। মূলত এই পপুলারিটির পরিবর্তে ব্যবহৃত হয়েছে দ্য পপুলারিটি অফ দ্য স্কেলস ইজ গ্রেটার দ্যাট অফ দ্য পেডিশিপ। তাহলে দাড়িপাল্লার জনপ্রিয়তা বেশি কার থেকে? কার জনপ্রিয়তার থেকে? ধানের শীষের, পেডিশিপ। এই যে পেডিশিপ, আপনারাই ভালো জানেন যে কার জনপ্রিয়তা বেশি, বাট আমি শুধু সেন্টেন্সের মাধ্যমে এটাকে হাইলাইট করার চেষ্টা করছি। তো আপনারাই বাকিটা ডিসাইড করবেন। দেখেন এই যে দ্যাট, এই দ্যাটটা মূলত কাকে নির্দেশ করেছে? এই যে দ্য পপুলারিটি, এই পপুলারিটির পরিবর্তে এই দ্যাটটা ব্যবহৃত হয়েছে, সেজন্য এই দ্যাটটা এখানে প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার নেক্সট সেন্টেন্সে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ডিউটি। ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেক বালকই তাদের কাজ, তাদের ডিউটি এটা পালন করেছে। তাহলে ইচ আমরা পড়ছিলাম ইচ, এইদার, নেইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ইচ এখানে কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে অনেকগুলো বালকের মধ্য থেকে সবাই নিজেদের কাজগুলো সম্পূর্ণ করেছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজগুলো সম্পূর্ণ করেছে, বাট সবাই করেছে, এরকমটা বোঝাতে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। এবার 4 নাম্বার সেন্টেন্স, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। এবার দেখেন এখানে ওয়ান, এখানে নির্দিষ্ট করে কাউকে বোঝায় নাই, এখানে বলেছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। তাহলে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকা দরকার, যত্নশীল হওয়া দরকার। তো এখানে ওয়ান বলতে নির্দিষ্ট কাউকে বোঝায় নাই। আর আমরা দেখলাম যে অনির্দিষ্ট করে কোন প্রোনাউনগুলো বোঝায়? ইনডিফিনিট প্রোনাউনগুলো বোঝায়। তো এখানে ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট সেন্টেন্সে দিস ইজ দ্য বয় হু অন দ্য প্রাইজ। দিসটা এখানে আবার আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পড়ছিলাম। তো যাই হোক, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউনটাকে আইডেন্টিফাই করা। আমরা রিলেটিভ প্রোনাউনে দেখলাম হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এই 5টি প্রোনাউন যদি 2টি ক্লোজকে যুক্ত করে, ক্লোজ বিষয়টা বলছি যে আমি পরে বোঝাবো, বাট দেখেন বাক্যের 2টা অংশ, এই 2টা অংশকে যুক্ত করছে কি? হু। সেই জন্য হু হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। এবার 6 নম্বরে হুম ডু ইউ ওয়ান্ট। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হুম, এই হুমটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসে, প্রশ্ন সূচিতে করছে। দেখেন এই যে প্রশ্ন করছে, সেজন্য এটা হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার 7 নম্বরে হি কিল্ড হিমসেলফ। আমি বলছিলাম এই যে হি এবং হি অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করবে। দেখেন হি হিমসেলফ, নিজে নিজেকে। আর একটা বিষয় যে সেলফ বা সেলফ যুক্ত, এখানে হি যেহেতু সিঙ্গুলার সেজন্য সেলফ যুক্ত হয়েছে। তো এটা কোন প্রোনাউন বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউন। বা 8 নম্বরে দ্য স্কেলস অফ দ্য পেডিশিপ, দ্য স্কেলস অ্যান্ড দ্য পেডিশিপ কন্ট্রাডিক্ট ইচ আদার ইন দ্য ইলেকশন। এখানে দেখেন এই যে ইচ আদার, আমরা শেষের দিকে যে প্রোনাউনটা পড়ছিলাম ওই প্রোনাউনটাতে কি ছিল? ইচ আদার, অন অ্যানাদার। তো দ্য স্কেলস দাড়িপাল্লা অ্যান্ড দ্য পেডিশিপ ধানের শীষ কন্ট্রাডিক্ট বলতে বিপরীত অবস্থান করা, বিপরীত নির্বাচন করা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে ইচ আদার ইন দ্য ইলেকশন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়বে। এটা আমরা জানি, সর্বজন বিদিত। যাই হোক, দেখেন এখানে ইচ আদার রেসিপ্রোকাল প্রোনাউন। তারপর দেখেন দ্য স্কেলস, প্লাউ অ্যান্ড দ্য পেডিশিপ কন্ট্রাডিক্ট ওয়ান অ্যানাদার ইন দ্য ইলেকশন। ইন দিস সেন্টেন্স ওয়ান অ্যানাদার, এখানে দেখেন দুইটি, উপরের সেন্টেন্সে 2টি দল স্কেলস অ্যান্ড পেডিশিপ ছিল, আর এই সেন্টেন্সে স্কেলস, প্লাউ অ্যান্ড পেডিশিপ 3টি দল। আমি বলছিলাম যে 2-এর মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ইচ আদার, যদি 2-এর অধিক 3, 4, 5 এরকম তুলনা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব প্রোনাউন হিসেবে ওয়ান অ্যানাদার। তাহলে ওয়ান অ্যানাদার আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা 8টা প্রোনাউনেরই এক্সাম্পল দেখলাম।
এবার আমরা পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু পার্সোনাল প্রোনাউনটার ব্যবহারই আমাদের দৈনন্দিন জীবনে বেশি, তো আমরা এবার পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখব। তো পার্সোনাল প্রোনাউনকে মূলত তিনটি অংশে ভাগ করা হয়েছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আবার প্রত্যেকটি অংশেরই দুইটি করে অংশ আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। এই যে দেখেন, সিঙ্গুলার এবং প্লুরাল। সেকেন্ড পার্সনেরও সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সনেরও সিঙ্গুলার এবং প্লুরাল, দুইটা করে অংশ রয়েছে। তো আমরা দেখি যে এগুলো ব্যবহার করে সাবজেক্ট ফর্মে উই, ইউ, হি, শি, ইট এবং দে, এগুলো আমরা সাবজেক্ট ফর্মে ব্যবহার করি, অবজেক্ট ফর্মে এগুলো ব্যবহার করি, এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার এগুলো ব্যবহার করি। আর পজিটিভ প্রোনাউন ফর্মে মাই এর পরিবর্তে আমরা মাইন ব্যবহার করি, আওয়ার এর পরিবর্তে আওয়ার্স ব্যবহার করি, ইউর এর পরিবর্তে ইয়োর্স ব্যবহার করি। তো যাই হোক, আপনারা যেভাবে মুখস্থ করবেন, ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইন, এইভাবে মুখস্থ করবেন। আই, মি, মাই, মাইন, প্রথমটা সাবজেক্ট ফর্ম, দ্বিতীয়টা অবজেক্ট ফর্ম, 3 নম্বরটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভের দুইটি অংশ রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। 3 নম্বর ফর্মটা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ফর্মটা পজিটিভের, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয়টা হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। ঠিক একইভাবে প্লুরালের ক্ষেত্রেও ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে উই, অবজেক্ট হবে আস, আওয়ার, আওয়ার্স। আপনারা যেভাবে পড়বেন, আপনারা এইভাবে পড়লে আবার সমস্যায় পড়ে যাবেন যে ফার্স্ট পারসন প্লুরালে সাবজেক্ট ফর্মে উই, ফার্স্ট পারসন প্লুরালে সাবজেক্ট ফর্মে উই, অবজেক্ট ফর্মে আস, পজিটিভ অ্যাডজেক্টিভে আওয়ার, পজিটিভ প্রোনাউনে হবে কি আওয়ার্স। তাহলে সমস্যা হয়ে যাবে, দেখা যাবে যে মুখস্থ থাকতে যাবে না। সেজন্য আপনারা যেভাবে পড়বেন যে ফার্স্ট পারসন সিঙ্গুলারে আই, মি, মাই, মাইন, ফার্স্ট ফার্স্ট পারসন প্লুরালে উই, আস, আওয়ার, আওয়ার্স, সেকেন্ড পারসন সিঙ্গুলারে ইউ, ইউর, ইয়োর্স। ঠিক একইভাবে প্লুরালে ইউ, ইয়োর, ইয়োর্স। আমরা একজনকে যখন বলি যে আপনি কেমন আছেন, হাউ আর ইউ, এখানে ইউ ব্যবহার করি। আবার দেখা যায় গেছে যে আমি ক্লাসের মধ্যে ইন্টারেক্ট করছি, তখন স্টুডেন্টদের উদ্দেশ্যে বললাম যে হাউ আর ইউ। এখানে একজনের ক্ষেত্রে ইউ ব্যবহার করতে পারি, অনেকজনের ক্ষেত্রে ইউ ব্যবহার করতে পারি, এই বিষয়টি কমন। সেজন্য সিঙ্গুলার এবং প্লুরাল সেকেন্ড পারসনে ইউ, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মে ইউ ব্যবহার করি। আবার পজিটিভ অ্যাডজেক্টিভে ইউর হবে, এবং পজিটিভ প্রোনাউনে কি হবে, ইয়োর্স হবে। এগুলোতে মূলত এস যুক্ত হয়। তারপরে দেখেন, থার্ড পারসন সিঙ্গুলারে হি, শি, ইট সাবজেক্ট, এবং প্লুরালের সাবজেক্ট হচ্ছে কি দে। আমরা যেভাবে পড়বো হি, হিম, হিস, হিস, প্রথমটা সাবজেক্ট, দ্বিতীয়টা অবজেক্ট, 3 নম্বরটা পজিটিভ অ্যাডজেক্টিভ, 4 নম্বরটা পজিটিভ প্রোনাউন। ঠিক একইভাবে এটা হি তো আমরা পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি। শি, শি, শি হচ্ছে সাবজেক্ট ফর্মের, অবজেক্ট হবে হার, এর পজিটিভ অ্যাডজেক্টিভও কিন্তু হার হবে, বাট পজিটিভ প্রোনাউনটার সাথে এস যুক্ত হবে, হার্স হবে। আর থার্ড পারসন সিঙ্গুলারে আমরা বস্তুর ক্ষেত্রে বা ইতর কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, ইট, ইট, ইটস, বাট এর পজিটিভ প্রোনাউন ফর্ম নেই। প্লুরালে দে, দেম, দেয়ার, দেয়ার্স। তাহলে আপনারা এইভাবে এই চারটি মুখস্থ করে নেবেন। এই চারটি আমাদের প্রোনাউনে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যারেশনে লাগবে, তারপরে আমরা যখন অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করব সেখানে লাগবে। সেজন্য আমাদের এই বেসিকটুকু ভালোভাবে জেনে রাখতে হবে, হয়তো তখন আমরা বিবেকে করে যাব। এবার আমরা পরবর্তী আলোচনা চলব। তো যাই হোক, আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখলাম, তারপরে এবং এদের এক্সাম্পল দেখলাম। দেন আমরা দেখলাম পার্সোনাল প্রোনাউনের ক্লাসিফিকেশন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই পর্যন্ত কিন্তু আমাদের বেসিক। যদি এইচএসসি লেভেলের কোনো স্টুডেন্ট এডমিশনের জন্য প্রিপারেশন নিতে চায়, তাহলে এগুলো তাদের জন্য। তারপরে যারা এডমিশন লেভেলে বর্তমানে আছেন কিংবা চাকরি প্রত্যাশী, তাদের জন্য বেসিক্যালি এই ক্লাসগুলো। তো দেখেন, যদি ভার্বের আগে কিংবা পরে, এই যে আমি বলছি ভার্বের আগে কিংবা পরে একাধিক যদি পার্সোনাল প্রোনাউন থাকে, এই যে আই, ইউ, হি, এগুলো কিন্তু আমরা দেখলাম একটু আগে, এগুলো হচ্ছে কি প্রোনাউন বলেন তো, পার্সোনাল প্রোনাউন। তো একাধিক পার্সোনাল প্রোনাউন দেখেন সাবজেক্টের অবস্থানে আছে, অ্যাট দ্য সেম ওয়ে এটা অবজেক্টের অবস্থানেও থাকতে পারে। তো যদি থাকে তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? দেখেন, যদি সাধারণভাবে ব্যবহৃত হয়, পজিটিভলি ব্যবহৃত হয়, তাহলে আমাদের সিকোয়েন্সটা হবে কি 2, 3, 1। 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রোনাউনটা এভাবে দেওয়া আছে যে প্রথমে আছে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। এবার সেন্টেন্সটা আমরা পড়ি যে আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো দেখেন, প্রথমে কিন্তু ফার্স্ট পারসন দেওয়া আছে, এটা কিন্তু পজিটিভলি কোনো কিছুকে ইন্ডিকেট করছে, নেগেটিভ কিছু বোঝায় নাই। তাহলে আমাদের সিকোয়েন্সটা হওয়ার কথা কি 2, 3 অ্যান্ড 1, কিন্তু এখানে দেওয়া আছে 1, 2,
3, তাহলে আমাদের কীভাবে সাজাতে হবে? প্রথমে সেকেন্ড পার্সন এই যে 2, তারপরে থার্ড পার্সন এই যে 3 থার্ড পার্সন নিয়ে আসছি, তারপরে ফার্স্ট পার্সন শেষে যাবে। এইভাবে আমাদের সাজাতে হবে, তারপর বাকি অংশটুকু ঠিক থাকবে। আমাদের এমসিকিউ কিন্তু এরকম দেওয়া থাকবে 4টা সেন্টেন্স, এর মধ্যে আপনাদের বলবে যে কোনটি কারেক্ট বাক্য, আর এটা তাহলে ইনকারেক্ট বাক্য। আর একটা বাক্য আমরা দেখি, শি ইউ অ্যান্ড আই ওয়ার গিল্টি অফ ইট। এখানে কিন্তু দোষ স্বীকার করা বোঝাইছে। আমি বলছি নেতিবাচক অর্থাৎ অপরাধ বা দোষ স্বীকার করা বোঝালে সিকোয়েন্সটা হবে কি পার্সোনাল প্রোনাউনগুলোর 1 2 3। যদি 1 2 3 আমাদের অপশনে না থাকে তাহলে আমাদের দাগাতে হবে 1 3 2। এবার আমরা সেন্টেন্সটা পড়ি, শি ইউ অ্যান্ড আই ওয়ার গিল্টি অফ ইট। এই বাক্যটা ঠিক কিনা বলেন তো? তো দেখেন এটা কিন্তু গিল্টি দোষ স্বীকার করা বোঝাইছে, তাহলে আমাদের সিকোয়েন্সটা হবে কি 1 2 3 অর্থাৎ সাধারণভাবে ব্যবহার হবে। তো দেখেন তো এখানে 1 কোথায় আছে, এখানে আছে, তারপর 2 এখানে আছে, 3 এখানে আছে, অর্থাৎ উল্টো দিক দিয়ে সাজানো আছে, তাহলে এই বাক্যটা ভুল। এটাকে আমরা যদি রাইট করতে চাই তাহলে এইভাবে সাজাতে হবে। প্রথমে সাজাতে হবে প্রথম 1 দিয়ে, অর্থাৎ ফার্স্ট পারসন এই যে আই, তারপর সেকেন্ড পারসন কি আছে ইউ, তারপর থার্ড পারসন কি আছে শি, তারপর বাকি অংশ যা আছে তাই। এই যে ওয়ার গিল্টি অফ ইট, এই বাক্যটা হবে কারেক্ট, উপরের বাক্যটা রং। আমরা সাবজেক্টের অবস্থানে দেখলাম যে পার্সোনাল প্রোনাউনগুলোর সিকোয়েন্স। এবার আমরা অবজেক্টের অবস্থানে দেখব। আমরা দেখলাম যে ভার্বের আগে পার্সোনাল প্রোনাউনগুলো কিভাবে বসে, 2 3 1 পজিটিভ অর্থে, আর নেতিবাচক বা নাবোধক অর্থে আমরা 1 2 3 বা 1 3 2 এই সিকোয়েন্স ব্যবহার করি। সাবজেক্ট ভার্বের আগে যেভাবে ব্যবহার করছি ঠিক একইভাবে ভার্বের পরেও আমাদের কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তো দেখেন লেট কিন্তু ইমপ্রেটিভ বাক্যের সিম্বল। তো লেট কিন্তু এখানে মূল ভার্ব। তো ভার্বের পর অবশ্যই অবজেক্ট ফর্ম বসে। তো মি এবং ইউ এই দুইটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম। এখানে দেখেন মি ফার্স্ট পারসন, ইউ হচ্ছে কোন পারসন সেকেন্ড পারসন। যেহেতু এটি নেতিবাচক বা নাবোধক অর্থ দেয়নি, পজিটিভ অর্থ দিয়েছে, অতএব আমাদের সিকোয়েন্সটা হবে 2 3 1। এখানে কি কি আছে, 1 রয়েছে এই যে মি, আর 2 রয়েছে ইউ। তাহলে আমাদের সিকোয়েন্স কি ঠিক আছে? না, সিকোয়েন্স আমাদের ভুল হয়েছে। তাহলে আমরা এটাকে যদি কারেক্ট বাক্য করতে চাই, এটা ইনকারেক্ট, কারেক্ট করতে যাই, তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে লেট এই যে ইউ নিয়ে আসতে হবে, লেট ইউ অ্যান্ড এই যে মিটাকে তারপর নিয়ে যেতে হবে, গো দেয়ার। এটা হবে কারেক্ট বাক্য। আমাদের এমসিকিউতে এরকম যদি থাকে তাহলে কোনটা কারেক্ট আমাদের এইভাবে বুঝতে হবে, বুঝে ওটাকে ঠিক মারতে হবে। এবার আমরা দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে বলা আছে বি ভার্বের পরে অবজেক্ট ফর্ম বসে। এখন বি ভার্ব কোনগুলো আপনারা কি জানেন? বি ভার্ব কিন্তু 8টি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বি। যারা জানেন না তারা পাশে লিখে রাখেন। বাট আমি যখন ভার্বের আলোচনা করব তখন বি ভার্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। শুধু বি ভার্ব না, ভার্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা বি ভার্ব এসে যাবে। দেখেন বি ভার্ব, এই যে দেখেন তো এখানে ইজটা বি ভার্ব কিনা, তারপর ওয়াজটা এখানে বি ভার্ব কিনা। এই বি ভার্বের পরে আমরা সাবজেক্ট ফর্ম ব্যবহার করবো নাকি অবজেক্ট ফর্ম ব্যবহার করবো? আমরা পার্সোনাল প্রোনাউনের সবটাতে কিন্তু দেখছি যে হি ছিল কিন্তু সাবজেক্ট ফর্মে, হি এর অবজেক্ট ফর্ম কিন্তু ছিল হিম। আই ছিল সাবজেক্ট ফর্মে, আই এর অবজেক্ট ফর্ম ছিল কি মি। তাহলে আমরা এই যে বি ভার্বের পরে কোন ফর্ম ব্যবহার করবো বলছি কি সাবজেক্ট ফর্ম। তাহলে এখানে অ্যাকসেপ্টেবল কোনটা হবে? দিস ইজ হি, এটি অ্যাকসেপ্টেবল হবে। তারপরে ইট ওয়াজ আই, এটি অ্যাকসেপ্টেবল হবে। মিকে আমরা অ্যাকসেপ্ট করব না, কারণ আমরা জানি বি ভার্বের পরে অবজেক্ট ফর্ম বসে। তাহলে দিস ইজ হি স্পিকিং, ইট ওয়াজ আই হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তারপর রুল নাম্বার 3, লেট ও প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। কেন লেট হচ্ছে ভার্বের পরে অবশ্যই অবজেক্ট ফর্ম বসবে। আমরা অনেকেই জানি না যে লেট ভার্ব, সেই জন্য আমি এখানে রেফার করে দিয়েছি যে লেট এর পরে অবজেক্ট ফর্ম বসবে। আবার প্রিপোজিশনের পরেও অবজেক্ট ফর্ম বসবে। লেট ও প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। এবার আমরা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, এই যে দেখেন এখানে লেট রয়েছে, এই লেটের পরে আমরা সাবজেক্ট ফর্ম ব্যবহার করবো নাকি অবজেক্ট ফর্ম ব্যবহার করবো? এখানে বলে দিয়েছি যে অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে লেট হিম হবে, হি হচ্ছে সাবজেক্ট ফর্ম। ঠিক একইভাবে এখানেও দেখেন সিকোয়েন্স মেনটেন করতে হবে আমাদের। এখানে মি হবে নাকি আই হবে? এই যে অবজেক্ট ফর্ম, এখানে মি অ্যাকসেপ্টেবল হবে। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, লেট হিম অ্যান্ড মি গো দেয়ার, লেট হিম অ্যান্ড মি গো দেয়ার। যদি
এর হেতে বিপরীত থাকে, এরকম থাকতে পারে লেট হি অ্যান্ড আই গো দেয়ার, হ্যাঁ, তাহলে বাক্যটা ভুল হবে। তারপর যদি এরকম থাকে লেট হিম অ্যান্ড আই গো দেয়ার, বাক্যটা ভুল হবে। লেট হি অ্যান্ড মি গো দেয়ার, তা বাক্যটা ভুল হবে। তাহলে সঠিক বাক্য হচ্ছে কি লেট হিম অ্যান্ড মি গো দেয়ার, অর্থাৎ অবজেক্ট ফর্ম বসবে লেটের পরে। ঠিক একইভাবে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, লেটের পরে আমরা দেম ব্যবহার, কী ব্যবহার করবো, দেম, কারণ দেম হচ্ছে অবজেক্ট ফর্ম, বাট দিয়ে হচ্ছে সাবজেক্ট ফর্ম, সেজন্য এটি গ্রহণীয় হবে না। এই যে লেট দেম ফ্রি ফ্রম জেল। তারপরে 3 নাম্বার দেখেন, এখানে আমি প্রিপোজিশন ব্যবহার করছি যে বিটুইন। আমি বলছিলাম যে বিটুইন অর্থাৎ প্রিপোজিশনের পরে কোন ফর্ম বসে বলেন তো, অবজেক্ট ফর্ম বসে। তারপর এখানে ফরও কিন্তু প্রিপোজিশন, সেজন্য এরপরে কি বসবে, অবজেক্ট ফর্ম বসবে। তাহলে এখানে কোনটা গ্রহণ করতে হবে, হুমটা গ্রহণ করতে হবে, কারণ হু হচ্ছে সাবজেক্ট ফর্ম আর হুম হচ্ছে তার অবজেক্ট ফর্ম। তো ফর হুম ডিড দ্য বোট অফ দ্য ডিরেক্টরস বোট, আর বিটুইন ইউ অ্যান্ড আই হবে নাকি মি হবে। এই যে আমি বলছিলাম যে বিটুইনের পরে এই যে অবজেক্ট ফর্ম, এখানেও আমাদের অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে কি মি, তাহলে হবে কি বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা পার্সোনাল প্রোনাউনের 4 নাম্বার রুলে আসলাম। এখানে আমরা একাধারে 2টি রুলস দেখব। প্রথম রুলটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে নাউন বসে। আমরা আগে এটা দেখি, এটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব, তারপরে নেক্সট রুলটা দেখব। তো দেখেন, হার ডেডিকেশন টু সোশ্যাল ওয়ার্ক ইজ ট্রুলি অ্যাডমায়ারেবল। তো হার ডেডিকেশন, এখানে হারটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন পার্সোনাল প্রোনাউনের সফটওয়্যার দিয়েছিলাম তখন ওখানে আমরা দেখছি যে হি, হিম, হিজ, তারপর শি, হার, হার। তাহলে শি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে কি বলেন তো, হার। তাহলে এবার আমরা পার্সোনাল প্রোনাউনের 4 নাম্বার রুলটা দেখব, যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে আমরা 2টা রুলকে কম্বাইন করেছি, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর একটা পরে আমরা এটা পরে দেখবো। আগে প্রথমটা দেখি যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভগুলো যে আছে ওদের পরে কি বসবে, নাউন বসবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। দেখেন এখানে হার ডেডিকেশন টু সোশ্যাল ওয়ার্ক ইজ ট্রুলি অ্যাডমায়ারেবল। তো এখানে হার ডেডিকেশন, এখানে হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন পার্সোনাল প্রোনাউনের শর্টটা দেখেছিলাম ওখানে দেখেছি যে শি, হার, হার, অর্থাৎ শি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার। তো এখানে এটা হচ্ছে কি পজিটিভ ফর্ম, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে ডেডিকেশন, এটা হচ্ছে কি নাউন। বলতে পারেন এটা কোন নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ শেষে কি রয়েছে, স্বর রয়েছে। আমরা যখন নাউনের আলোচনা করছি তখন এটা আমরা অনেক ভালোভাবে দেখেছি, আর এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এটা হচ্ছে কি নাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কোন ফর্ম বসে, নাউন ফর্ম বসে। ঠিক একইভাবে আর একটা এক্সাম্পল দেখি, শি লস্ট হার ফোন ডিউরিং দ্য ট্রিপ। তো এখানে হার, এটার মতো এখানে হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ফোন হচ্ছে কি নাউন, অর্থাৎ নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করবো, পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না। এই যে নাউনের পূর্বে আমাদের পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না, আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হারকে আমরা এখানে কনসিডার করেছি। তারপর 2 নম্বর নিয়মটা দেখেন, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন ফর্মটা ব্যবহার করব, এই যে অংশটা, এটাকে শুধু পজিটিভ প্রোনাউন দিয়েও আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই বিষয়টিকে আমরা শুধু পজিটিভ প্রোনাউনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, দেয়ার কার ইজ ফাস্টার দ্যান ইয়োর কার। ইয়োর কার, এখানে ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর কারটা হচ্ছে কি নাউন। তাহলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর কারটা হচ্ছে কি নাউন। এই দুইটাকে আমরা শুধু ইয়োর্সের মাধ্যমে প্রকাশ করেছি। আর আমরা জানি যে এস যুক্ত যেগুলো পজিটিভ আছে সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তাহলে দেয়ার কার ইজ ফাস্টার দ্যান ইয়োর্স, ইয়োর কারের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, ইয়োর্স। তাহলে বিষয়টা ক্লিয়ার যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই অংশটাকে আমরা শুধু পজিটিভ প্রোনাউনের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা এভাবে লিখলেও বাক্যটা ঠিক, আবার এইভাবে লিখলেও ঠিক। যদি আমরা এভাবে লিখি যে দেয়ার কার ইজ ফাস্টার দ্যান ইয়োর্স কার, তাহলে বাক্যটা অ্যাবসলিউটলি রং। তাহলে আমাদের লিখতে হবে কি, দেয়ার কার ইজ ফাস্টার দ্যান ইয়োর্স কিংবা ইয়োর কার, যে কোনো উপায়। তো যাই হোক, আমরা
প্রোনাউন শেষ করলাম। তো মূলত প্রথমত আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখলাম, তারপর এক্সাম্পলের মাধ্যমে ওগুলো বোঝার চেষ্টা করলাম। নেক্সট আমরা পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটা ছক দেখলাম, পার্সোনাল প্রোনাউন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন। তারপরে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোর যে সিকোয়েন্স, সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানে, তারপরে প্রিপোজিশন, তারপরে লেট, এরপরে যে অবজেক্ট ফর্ম বসে সেটা দেখলাম। তারপর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন ফর্ম বসে, আর পজিটিভ নাউনের আর পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউন এটিকে যে একবারেই আমরা পজিটিভ প্রোনাউনের মাধ্যমে প্রকাশ করতে পারি, এই বিষয়গুলো দেখলাম। অর্থাৎ প্রোনাউনের আমাদের বেসিক আলোচনা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এন্টিসিডেন্ট নিয়ে আলোচনা করব। এন্টিসিডেন্টেও কিন্তু প্রোনাউনের আলোচ্য বিষয়। তো আপনারা এই ক্লাসটি ভালোভাবে বুঝবেন এবং এন্টিসিডেন্ট পড়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। ইনশাআল্লাহ পরে দেখা হবে।